আরজি করে জুনিয়র চিকিৎসক তিলোত্তমার খুন ও ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে রাত দখল কর্মসূচি চলছে এবং আন্দোলন চলবে যতদিন আমাদের তিলোত্তমা সঠিক বিচার না পাবে। আজকে কিন্তু তিলোত্তমার পরিবারও পথে নেমেছে এবং তাদের সবার একটাই দাবি যে জাস্টিস ফর আরজি কর। তবে কালকে সুপ্রিম কোর্টের শুনানি ছিল, কোনো কারণে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছে না। সিবিআই তদন্ত কতদূর এগোলো সেটা নিয়ে কিছু তথ্য পেয়েছি মিডিয়া সূত্রে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, একটা চাঞ্চল্যকর তথ্য কিন্তু সিবিআইয়ের থেকে উঠে এসেছে। কালকে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা করবে, শুনানি পরে হবে। চন্দ্রচূড় এখন অফিসে আসছেন না এমনটাই শোনা যাচ্ছে, অফিসে এলে তারপরে হয়তো শুনানি হবে। যাই হোক, সেই সিবিআই যেটা সন্দেহ করেছিল পলিগ্রাফ টেস্টের পর বা আগেও, যেটা একার পক্ষে সম্ভব নয়, গ্যাং রেপ হয়েছে, সেটা কিন্তু যেটা জানা যাচ্ছে কিছুটা পরিষ্কার হয়েছে এটা গ্যাং রেপ। এটা কিন্তু একজনের পক্ষে সম্ভব না, 3 বা 4 জনের দ্বারা এটা হয়েছে। এবং সুপ্রিম কোর্টে বলা হয়েছিল যে ক্রাইম সিন অল্টার্ড, এবং সত্যি এখন সেমিনার রুমে কিন্তু ক্রাইম সিন বলে ওটাকে সাজানো হয়েছিল। সেমিনার রুম কিন্তু ক্রাইম সিন ছিল না। ক্রাইম সিন যেটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, ক্রাইম সিন যেটা ভাবা হচ্ছে সেটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট। এই 3টে রুম এখন কিন্তু সিবিআইয়ের স্ক্যানারে আছে এবং সিবিআই যেটাকে ইউজ করে সাফল্য পেয়েছে যে এটা গ্যাং রেপ, সেটা হলো 3D ম্যাপিং ক্যামেরা। এই 3D ম্যাপিং ক্যামেরার মাধ্যমে বিভিন্ন মিডিয়া সূত্রে জানতে পারলাম যে 10 জনের ফুটপ্রিন্ট পাওয়া গেছে। এই 3D ম্যাপিং এর মাধ্যমে কিন্তু ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট এগুলো পাওয়া যায়। এই ফুটপ্রিন্টের 10 জনের নাম পাওয়া গেছে, তাদের নাম এখনও প্রকাশ্যে আসেনি, তবে আসবে খুব তাড়াতাড়ি। ভিকটিমের ফিঙ্গারপ্রিন্ট সহ 10 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কারা সেটা তো আসবে। আর এই 3D ম্যাপিং হচ্ছে এখন সিবিআই এর কাছে একটা বড় সাফল্য। এর আগে 7 জন 9 জনের পলিগ্রাফ টেস্ট হয়ে গেছে, আপনারা জানেন। সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ এরা ছিল। সঞ্জয় রায়কে বিভিন্ন কোশ্চেন করা হয়েছিল, তার মধ্যে কিছু কোশ্চেন আমি জানতে পারলাম মিডিয়া সূত্রে যে তাকে বলা হয়েছিল যে তুমি কি রেপ করেছো, তখন সে আনসার দিয়েছিল না। তুমি কি গলা চেপে ধরেছো, সেখানে আনসার করেছিল হ্যাঁ। তাহলে এখানে একার পক্ষে এই জিনিসটা কখনো সম্ভব নয়, সেটা কিন্তু বারবারই জানা যাচ্ছে। এবং এই যে পলিগ্রাফ টেস্ট, সেখানে সহজ সহজ কোশ্চেন থেকে কিন্তু জটিল কোশ্চেনের মধ্যে যাওয়া হয়। এবং এই পলিগ্রাফ টেস্টের পরে এবং আর্থিক দুর্নীতির জেরে কিন্তু 15 দিন 16 দিন জেরা করার পর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। তাতে কিছুটা হলেও কিন্তু মানুষ স্বস্তি পেয়েছে। আর এই গ্রেপ্তার যদিও খুন বা ধর্ষণের জন্য নয়, আর্থিক দুর্নীতির জেরে সন্দীপ ঘোষ সহ আরও 3 জন, তার 2 ঘনিষ্ঠ ব্যবসায়ী যাদেরকে টেন্ডার পাইয়ে দিতেন এবং তার নিরাপত্তা রক্ষী যাকেও টেন্ডার পাইয়ে দিয়েছিলেন, সেই নিরাপত্তা রক্ষী আফসার আলী খান, তারা হেফাজতে রয়েছেন, সিবিআই হেফাজতে রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে এই যারা এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত অনেকের নাম উঠে আসছে, যে অনেক বহিরাগত যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে ছিল, এবং তারা কেউ কিন্তু ফুল টাইম ফরেন্সিক এক্সপার্ট ছিলেন না, তারা কেউ স্টুডেন্ট ছিল, এইরকমই কেউ ছিল। তারা যদি কোনো তথ্য প্রমাণ লোপাট করতে হয় তাহলে এই ফরেন্সিক বিশেষজ্ঞই কিন্তু দরকার রয়েছে, কারণ এই ফরেন্সিক বিশেষজ্ঞরাই বুঝবে কোন তথ্য লোপাট কিভাবে করতে হয়। কারণ সেই দিন কিন্তু রুমে যেখানে মা বাবা ঢুকতে পারেনি, সেখানে এই বহিরাগতরা কিন্তু সেদিন ঢুকেছিলেন
এবং সেখানে লোক ঠিক ঠিক করছিল। ডিসি সেন্ট্রাল জানিয়েছেন যে সেখানে ভিজে কার্টন অফ করা ছিল রুমটা, কিন্তু কার্টন অফ করা থাকলে কি হবে, সেখানে কিন্তু খুব সামান্য কয়েক ফিট কার্টন অফ করা ছিল। যে 40 ফিটের গল্প সেটা কিন্তু ঠিক নয়, যেটা মিডিয়া সূত্রে জানা যাচ্ছে। এবং এই সন্দীপ ঘোষ কিন্তু ওই দিন বিভিন্ন সময়ে 4বার দেবাশিস সোমকে ফোন করেছিলেন, এবং এটাও সেই সময়গুলো হলো 12:50 দুপুর, 1:28, 5:49, 5:51, যখন তার মা বাবাকে দেখতে দেওয়া হচ্ছিল বডি, এবং যখন তাকে পোস্টমর্টম রিপোর্টের জন্য তৈরি করা হচ্ছিল বা ডেথ সার্টিফিকেট তৈরি করার কথা ভাবা হচ্ছিল, সেই সব সময়ই কিন্তু তাকে ফোন করা হয়েছে। সেটা কিন্তু সিবিআই এর তদন্তের সঙ্গে মিলে যাচ্ছে। এই দেবাশিস সোমের উপস্থিতি এই পোস্টমর্টেম রিপোর্টের সময় বা ফরেন্সিক রিপোর্টের সময় সেটা কিন্তু বেশ কনফিউজিং। এই পোস্টমর্টেম যিনি করেছিলেন সেই রীনা দাসের কিন্তু এই দেবাশিস সোমের কথা প্রথম বলেছিলেন। আর এই সেদিন দেবাশিস সোম ছাড়া আরও যারা উপস্থিত ছিলেন, বর্ধমান মেডিকেল কলেজের রেডিওলজি ডিপার্টমেন্টের অভিক দে, তারপরে আরও যারা ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস, যিনি স্টুডেন্টদেরকে থ্রেট দিতেন, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। এবং এই বিরূপাক্ষ বিশ্বাসের নামে কিন্তু অনেক কমপ্লেনই আছে। এই অভিক দেখে টিএমসিপি সাসপেন্ড করেছে বর্ধমান মেডিকেল কলেজ থেকে। আর বিরূপাক্ষ বিশ্বাস যাকে বদলি করা হয়েছে, এই বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করা হলো কাকদ্বীপ হাসপাতালে। এবং এই যে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস যারা উপস্থিত ছিলেন সেদিন এই সেমিনার রুমে, তথ্য প্রমাণ লোপাটের জন্যই তো হয়তো উপস্থিত ছিলেন, তাহলে সেই দিনই কিন্তু তাদের সিগনেচার দেখা গেছে অন্য মেডিকেল কলেজে, বিশেষ করে অভিজ্ঞদেরটা তো দেখাই গেছে। আর এদিকে প্রসূন চট্টোপাধ্যায় যে পিএ ছিলেন, তারও সিগনেচার কিন্তু দেখা গেছে ন্যাশনাল মেডিকেল কলেজে। আর অভিজ্ঞদে এসএসকেএম যে পিজিটির ছাত্র ছিলেন, তাদের কিন্তু সিগনেচার সেখানে দেখা গেছে। এবং এই বহিরাগত সেদিন ওখানে কী করছিলেন, তারপরে ক্রাইম সিন অল্টার করা হয়েছে এবং সেটাকে তড়িঘড়ি রিনোভেশন করা হয়েছে, ডেড বডি তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো। কিন্তু সিবিআইয়ের এটাও সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন ভিজেরা রিপোর্ট চেঞ্জ করা হয়েছে, সেই ভিজেরা কিন্তু চেঞ্জ করা হয়েছে, সেই দিকেই কিন্তু এগোচ্ছে। কারণ এখানে কিন্তু ফরেন্সিক রিপোর্টেও কিন্তু কাটছাট করা হয়েছে, সেরকমই জানা যাচ্ছে। আর সেখানে দেবাশিস সোমের উপস্থিতিও কিন্তু কনফিউজিং লাগছে সেই ফরেন্সিক রিপোর্টের সময়। যাই হোক, এইসব বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। দেখা যাক, আমরা তিলোত্তমার বিচার চাইছি। যতক্ষণ তিলোত্তমার বিচার না পাবে মানুষ, ততক্ষণ এই আন্দোলন চলতে থাকবে এবং এটা কতদূর এগোয় সেটাই কিন্তু দেখার বিষয় এখন। কারণ জাস্টিস কিন্তু খুব দরকার। এই জাস্টিস না হলে নারীদের নিরাপত্তা, সুরক্ষা কিন্তু থাকবে না। ভবিষ্যতে এর পরিণতি এর কিন্তু সেটা আরও খারাপ হবে। আর নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। আজ এখানেই শেষ করলাম।